আসসালামু আলাইকুম। আমরা তো সবাই ভালো আছেন না? এখন আজকের ওষুধ ছিল কার্বো ভেজিটেবিলিস। এই ওষুধটা হলো, এই ওষুধটার প্রয়োগ অবস্থা আমি সাধারণত যেটা বলে থাকি রোগীর ইয়ে হিসেবে, হ্যাঁ, রোগীর লক্ষণ হিসেবে আমি বলে থাকি। হ্যাঁ, রোগ লক্ষণ নয়, রোগীর লক্ষণে রোগীকে চিকিৎসা করা। এখন এই আপনার রোগীর চিকিৎসা করিতে হইলে রেপার্টরি এবং মেট্রিমেডিকের সংযোগে, দুইটা সংযোগেই করতে হবে। শুধু রেপার্টরি দিয়ে নয়, শুধু মেট্রিমেডিকা দিয়ে নয়। আর আপনারা তো ভালো করে জানেন মেট্রিমেডিকা আগে হয়েছে, আগে ওষুধ প্রুফিং এর পরে মেট্রিমেডিকা হয়েছে, তারপরে মেট্রিমেডিকাকে ইয়া করে সূচিপত্র, লক্ষণের সূচিপত্র করার জন্য রেপার্টরি অনেক পরে হয়েছে। আর হেনিম্যান সেটা করেছেন যে যেহেতু কোন ওষুধের কোন লক্ষণ, এতগুলো লক্ষণ মনে রাখা সম্ভব নয়, সেই জন্যই লক্ষণের সূচি হিসেবে রেপার্টরিকে উনি রেপার্টরি করা শুরু করেছেন। এখন প্রথমত কার্বোভেজ রোগী কারা, কাদেরকে কার্বোভেজ দিবেন আর কাদের ক্ষেত্রে কার্বোভেজ অ্যাভয়েড করবেন, কার্বোভেজ রোগী কারা আগে চিন্তা হবে, বুঝতে হবে। আপনার চেম্বারে যদি আসে, আপনি যদি চেম্বারে রুগী দেখেন, বাইরে কথা পরে বলবো, তাইলে দেখবেন যে রুগীগুলো আপনার সামনে এসে টিমিডিটি এবং ব্যাশফুল, টিমিডিটি মানে ভীরুতা, ব্যাশফুল মানে হলো লাজুক অবস্থা। এখন কোন কোন রুগী দেখবেন আপনার চেম্বারে এসে বসলো এবং দেখবেন যেতে সে যখন তার সমস্যাগুলো বলছে একটু একটু মানে ভীরু হয়ে বলছে, একটু একটু লাজুক হয়ে বলছে, একটু দেখবেন বলার মধ্যে আপনি অবজার্ভ করবেন, আপনি কথা বলবেন না, অবজার্ভ করে দেখবেন যে সে, আমি বুঝতে পারবেন সে যে একটু লজ্জা পাচ্ছে, সে একটু ভয় ভয়ে পাচ্ছে, যেন কথা বলতে একটু ইয়ে হয়ে যাচ্ছে, আপনার কি বলে থেমে যাচ্ছে বা লজ্জা পাচ্ছে, বুঝতে পারবেন। হ্যাঁ, এই ধরনের রোগীগুলো কিন্তু কার্বোভেজে। আর যেসব রোগীগুলো এসে চেম্বারে এসে আপনার সাথে সুন্দর করে বলছে, সবগুলো গুছিয়ে গাছিয়ে বলছে, এটা কখনোই কার্বোভেজ হবে না। তাহলে কার্বোভেজের পেশেন্ট আগে আপনাকে নির্বাচন করতে হবে, কার ক্ষেত্রে, কোন রোগীগুলোর ক্ষেত্রে কার্বোভেজ নির্বাচন করবেন। যে রোগীগুলো আপনার চেম্বারে এসে একটু একটু ভয়ের সহিত বলবে এবং লজ্জার সহিত বলবে, হয়তো কখনো কোনো সময় হয়তো লজ্জার সময় বলতে নাও পারে, কিন্তু ভয়ে যে বলবে, সে কথা বলতে পাবলিকের সামনে, অর্থাৎ জনসম্মুখে, চিকিৎসকের সামনে এবং কারোর সামনে, অপরিচিত কারোর সামনে সে কথা বলতে ভয় পায়। কি বলবো, কিভাবে শুরু করবো, মানে সে বুঝে ইয়া করতে পারে না, একটু আনইজি ফিল করে সে। এই যে এই অবস্থাটা না থাকলে আমরা কার্বোভেজ হবে না, এটা জেনে রাখুন। সব রোগী হয়তো এই বই পাবেন না, যেগুলো এই বই পাবেন সেগুলি হলো কার্বোভেজের রোগী, মানে অন্যান্য ওষুধও আছে কিন্তু কার্বোভেজের কথা ভাববেন। এই লক্ষণটা রেপার্টরির ভাষায় হলো, আমি যেটা বললাম এতক্ষণ, টিমিডিটি, ব্যাশফুল, এই একটা। আর একটা হলো যে টিমিডিটি পাবলিক অ্যাবাউট অ্যাপিয়ারিং ইন টু টক ইন পাবলিক, অর্থাৎ জনসম্মুখে কথা বলার সময় ভীরুতা, ভয় ভয় ভাব, কি বলবো, কিভাবে বলবো, কিভাবে শুরু করবো, কি ইয়া করবো, এরকম তার একটা ভয় ভয় ভাব থাকবে। এই লক্ষণটা কিন্তু, এই দুইটা লক্ষণ, ব্যাশফুল আর টিমিডিটি। টিমিডিটি মানে টিমিডিটি হলো যে কথা বলার সময়, আর এমনি তো দেখবেন সে একটু লাজু লাজু ভাব, নিচের দিকে তাকাচ্ছে, একটু কথা বলতে যেন মানে আপনার চোখ এড়িয়ে চলছে, এরকম আছে না রুগী, যে কথা সরাসরি চোখে চোখে বলছে না। আপনি চোখে চোখে যে রোগীগুলো বলবে সেগুলো কার্বোভেজ নয়। আমি এই জন্য আগেই বলে দিয়েছি যে কার্বোভেজের পেশেন্টরা কিরকম হয়, এটা প্রথম আপনাকে নির্বাচন এভাবে করতে হবে। আর বাড়িতে হইলে বলবে, তার সাথে দাঁড়াবে মা বাবা যেই হোক, বলবে যে যদি জিজ্ঞাসা করেন সে বাড়িতে কেমন বা কারোর সাথে, বলবে যে নতুন কারোর সাথে সে কথা বলতে চায় না, নতুন কথা কারোর সাথে সে তার সামনেও দিতে চায় না, একটু আনইজি ফিল করে এবং সে টেনশন ফিল করে।
কিভাবে কথা বলবে, কি বলবে, হ্যাঁ, এগুলো সে করতে চায় না নতুন কারোর সাথে, অপরিচিত কারোর সাথে। নতুন বলতে অপরিচিত কারোর সাথে সে কথা বলতে চায় না সাধারণত। এগুলো হলো বাড়ির অবস্থা, বুঝতে পারছেন তো? এবার আমি আরেকটা অবস্থা বলছি কার্বোবেজের। এটা হলো কার্বোবেজের রোগী কখন আপনার চেম্বারে আসবে? কম থাকতে আসবে না, যখন খুব বাড়াবাড়ি হয়ে যায়, আর আর সহ্য করতে পারছে না, এবার না আমার যাই কি হবে ডাক্তারের কাছে। তো তাইলে প্রশ্ন করবেন, এতদিন চেম্বারে আসলে প্রশ্ন করবে এতদিনে কতদিন ধরে সমস্যা হয়েছে? তো বলবে যে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ যাই বলে, তো এতদিন আসেন না কেন? তখন অত উত্তর দিতে পারে, এটাই উত্তর দিতে দিবেন। আপনার চেম্বারে তো অন্যান্য লোক থাকে, রোগীও বসে থাকে, বা এই যে ইয়া আছে, কম্পাউন্ডার আছে, কম্পাউন্ডার তোর সাথেও সে ফ্রি না, যেহেতু সে ডাক্তারের সাথে কথা বলে, হ্যাঁ, কম্পাউন্ডার আছে, তাদের সামনে কথা বলতে তার কাছে মানে খারাপ লাগে, হ্যাঁ, লজ্জা লাগে বা যেটা করবে। এই জন্য আমি এটা হয়তো নিজে না বলতে রোগীর গার্ডিয়ান বা রোগীর সেবা শুশ্রূষাকারী তারা বলবে যে সে তো সহজেই ডাক্তার কাছে যাইতে চায় না। কেন? সে বলে যে আমি তো অন্যান্য লোক থাকে, আমার কাছে আনইজি লাগে, হেজিটেশন লাগে, কি বলবো কি ইয়া করবো, হ্যাঁ, বুঝতে পারি না। তো এটা হলো যে সে যখন রোগের বাড়াবাড়ি হইলে তখন আর তো উপায় নাই, এবার তো আর এই লজ্জা ভয়ের কোনো চিন্তা নাই, কারণ বাঁচতে তো হইব, তখন সে যায় চেম্বারে ডাক্তারের কাছে। এখন এর মধ্যে আরেকটা রুব্রিক আছে, লক্ষণ আছে, যেটা রেপার্টরি ভাষায়, সেটা হলো যে ডিলিউশন ওয়াক কটন অন এ। ডিলিউশন ওয়াক মানে হাঁটে, কটন অন এ অর্থাৎ তুলোর উপর দিয়ে হাঁটে, তুলার উপর দিয়ে হাঁটে। এটা মানে কি? হ্যাঁ, এটা তার ভ্রান্ত ধারণা, যেন সে মনে করে যে আমি তুলোর উপর দিয়ে হাঁটছি। তুলোর উপর দিয়ে হাঁটা মানে কি? দেখেন, তুলা কিন্তু নরম জিনিস, নরম জিনিসের উপর দিয়ে হাঁটলে কি হয়? আরাম পাওয়া যায়, কষ্ট থাকে না। তো এখন ওই যে এর মধ্যে নাজবাবু বলে গিয়েছিল যে সে এত সমস্যা, তারপরে সে খাওয়াটাও আর ছাড়ে না, হ্যাঁ, সে নির্ভয়ে খায়। এখন চিকিৎসক তো তাকে নিষেধ করে দিছে, বা আপনি নিষেধ করে দিয়েছেন, বা অন্যান্য চিকিৎসক নিষেধ করে দিয়েছে যে আপনি খাবেন না, আপনার এই সমস্যার জন্য এগুলো বাড়াবাড়ি হবে, এগুলো খাবেন না। হ্যাঁ, সে কি বলবে? না, আমার তো কোনো সমস্যা দেখি না, সেজন্য খাইয়া। আরে আপনি এত কিছু খান কেন? এটা তো আপনার সমস্যা আছে, লিভারের সমস্যা, লিভার বড় হয়ে গেছে, আপনি এত কিছু খান কেন? না স্যার, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। এই যে সমস্যা হচ্ছে না, তার মানে আমি আরাম পাচ্ছি, আমি তুলোর উপর দিয়ে হাঁটছি, এটার ফিলিং হলো এই বিষয়টা। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা বিষয় হলো যে কার্বোভেজের বড়দের ক্ষেত্রে জিনিসটা বেশি ঘটে। রোগী আপনার কাছ থেকে চিকিৎসা নিচ্ছে, আমি লক্ষণটা আগে বলি, রুব্রিকটা আগে বলি। ক্লিঙ্গিং, রেস্টলেসনেস উইথ, অর্থাৎ অস্থিরতার সাথে ক্লিং করা। ক্লিং মানে কি? আটসাট ভাবে লেগে থাকা, অর্থাৎ মানসিক ভাবে, আবেগ আপ্লুত হয়ে কোনো চিকিৎসকের উপরে অতিমাত্রায় নির্ভরশীল হওয়া। ক্লিঙ্গিং রেস্টলেসনেস উইথ, একটাই ওষুধ, কার্বোভেজ। এখন একজন যদি কোনো রোগী কোনো চিকিৎসকের উপরে যদি সে মানে থাকে, নির্ভরশীল হয়, তাহলে অবশ্যই তার উপর চরম বিশ্বাস থাকে, সেই জন্য তো সে নির্ভরশীল হয়। কিন্তু তারপর কেন সে অস্থির হয়? অস্থির হয় কারণে যে সে আসলে চিকিৎসার জন্য আসছে, কিন্তু চিকিৎসার সবকিছু ঠিক আছে, ডাক্তার ভালো যত্ন সহকারে চিকিৎসা করে, খুবই লক্ষণগুলো ভালোভাবে নেয়, বুঝে শুনে চিকিৎসা করে, কিন্তু আমি তো তেমন কোনো উপকার পাচ্ছি না। অর্থাৎ আমি যে কষ্টের জন্য আসছি, সেই কষ্ট তো আমার দূর হচ্ছে না। এখন সেই জন্য সে অসন্তুষ্ট হয় চিকিৎসকের উপরে, কিন্তু এই চিকিৎসককে ছেড়ে সে যায় না। কেন যায় না? যে আমি এখন আরেকজন চিকিৎসকের কাছে যদি যাই, তাহলে এর চেয়ে যদি আরো খারাপ হয়, তাহলে আমার লাভটা কি? আমি তো উপকারের জন্য যাবো, এই চিকিৎসকের যে তারপর যে বিশ্বাস রাখতে পারে, যদিও চিকিৎসা আমি উপকার পাচ্ছি না, কিন্তু সে সঙ্গে বিশ্বাসী ডাক্তার। এখন যদি
আপনি বলেন যে আপনি এতদিন ধরে চিকিৎসা করতেছেন, আমি বুঝতে পারতেছি আপনার বলার ভঙ্গিতে, এবং আপনি যে চেম্বারে বসে আছেন আমার সাথে বলছেন যে আপনি আসলে যা বুঝাচ্ছেন যে আপনি উপকার পাচ্ছেন না, তো অন্য ডাক্তারের কাছে যান। তো ওই রোগী বলবে কি যে স্যার আপনি যদি কোনো ভালো ডাক্তার মনে করেন, এবার বিষয়টা বুঝেন, রুগী কিন্তু এমনিতেও মনে মনে একজন ভালো ডাক্তার খুঁজতেছে, যে এই ডাক্তারটা আমার এই ডাক্তার থেকে আরো ভালো, তার মানে নিশ্চিতভাবে আমি উপকার পাবো, সেই সব ডাক্তারের কাছে যাওয়ার জন্য সে চিন্তা কিন্তু করে যাচ্ছে। আপনি কিন্তু বুঝতে পারবেন একটা পর্দায় তার কথা, যদি অবজারভেশনটা ভালো করে করেন। আপনার যদি থার্ড আই ফোর্থ আই যদি একদম থাকে, নির্মল থাকে, সেটা আপনি বুঝতে পারবেন সে আসলে কি কি করছে বা কি বুঝাইতে চাচ্ছে, তার ভিতরে কি চলছে। তখন সে বলবে না, আমরা একটা স্যার, আপনি যদি একটা ভালো ডাক্তার মনে করেন কারোরে, যদি আপনি মনে করেন তাহলে আপনি পাঠান, আমি যাব। দেখবেন কার্বোহাইড্রেট রোগীরা আপনি যদি জিজ্ঞাসা করেন, সে কোনো না কোনো ডাক্তারের রেফারেন্সে আপনার কাছে আসবে। রেফারেন্স তারাও আসতে পারতো, বেশিরভাগ ক্ষেত্রে রেফারেন্স নিয়ে আসে। কারণ কি? কারণ হলো যে ডাক্তারের উপর সে ক্লিনিক করছিল, সেই ডাক্তার তাকে পাঠিয়েছে যখন সে অপারগতা প্রকাশ করছে, তার চেয়ে ভালো ডাক্তার। তো এইভাবে কার্বোহাইড্রেট রোগীরা কিন্তু চিকিৎসার জন্য আসে। আমি যেটা বলছি এটা সার্বিকভাবে বলছি, যেটা আপনাকে রোগীকে আরোগ্য করবে। আমরা পেট ফুলার জন্য, পেট ফাঁপার জন্য কার্বোহাইড্রেট দেই, কিন্তু সেটা পেট ফাঁপারে কিছু উপশম হবে, কিন্তু আরোগ্য হবে না রোগী যদি আরোগ্য হয়। অর্থাৎ আমাদের প্রত্যেক মানুষের মধ্যে মেন্টালি কিছু আনহেলদি অবস্থা থাকে। আমরা যদি ডিজিজ কন্ডিশন, ফিজিক্যাল কন্ডিশন, অসুস্থতা আসার আগে যদি আমরা সেই সিক্স স্টেটে যদি আমরা আরোগ্য করে ফেলি, আমাদের মরবিডিটি গুলা, অর্থাৎ আনহেলদি অবস্থাগুলো, অস্বাভাবিক অবস্থাগুলো আছে না। যেমন আমার কথাটাই বলি, আমি কিন্তু কোনো অন্যায় সহ্য করতে পারি না, কিন্তু হেনিমের বলছেন অন্যায় যদি প্রকৃতির পক্ষে যদি অন্যায় হয়, অন্যায়টা সহ্য না করা কিন্তু, সহ্য করতে না পারা কিন্তু স্বাভাবিক। আপনি স্বাভাবিকভাবে তার অন্যায়ের প্রতিবাদ করবেন, কিন্তু যদি আপনি অতি মাত্রায় প্রতিবাদ করেন বা রেগে যান বেশি, তাহলে সেটা অস্বাভাবিক হবে, সেটা লক্ষণ হিসেবে গণ্য হবে। এখন এইভাবে কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু অস্বাভাবিক অবস্থা থাকে। সেটা যদি আমরা বেশি করে আমরা ডাক্তারই পারবো, শুধু আগে থেকে যদি আমরা এগুলো দূর করতে পারি, তাহলে আমাদের একিউট অবস্থা আসলেও আমাদের ওষুধের প্রয়োজন হবে না, আমরা তৎক্ষণাৎ মারা যাব না। ঠিক আছে, এগুলো আমাদের যদি আমরা করতে পারি। কিন্তু রুগীরা তো সাধারণত কি চায়, তারা ফিজিক্যাল অবস্থা নিয়ে আমাদের কাছে আসে, তারা কিন্তু কোনো ফিক্সড স্টেটে আমাদের কাছে আসে না। হ্যাঁ, অনেকে সতর্কতার বাড়াবাড়ি, আপনি দরজা করছেন, লাগাইছেন, দুই একবার দেখবেন, কিন্তু বারবার যদি উঠে দিয়ে দেখেন, তাহলে কি এটা অস্বাভাবিক না? সেটারও লক্ষণ, কিন্তু দুই একবার দেখা কোনো লক্ষণ নয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা যেতে পারি অ্যাভারিজ, সে কৃপণ, অ্যাভারিজ জেনারোসিটি টুয়ার্ডস স্ট্রেঞ্জার্স, বাট অ্যাভারিজ এজ এ রিগার্ডস হিজ ফ্যামিলি। তার পরিবারের প্রতি কিন্তু সে কৃপণ, পরিবারে কিছু কিনে দিতে, খরচ করতে সে কিন্তু একটু করে, ইতস্তত করে, অত বলে দরকার কি, না হলে চলে না, এগুলো বলবে। কিন্তু যখন বাইরের লোক, তার ব্যাপারে সে খুবই উদার, 100 টাকার পরিবর্তে 200 টাকা দিয়ে সে, এরকম অবস্থা কিন্তু কার্বোহাইড্রেট থাকে। এর মধ্যে কিন্তু আরো কোন ওষুধ আছে, আইওসিএমাস, তারপরে নাক ভূমিকা, এই ওষুধগুলো, ন্যাট্রামিওন, এই ওষুধগুলো কার্বোহাইড্রেটের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে, যে বাইরের লোকদের প্রতি সে খুবই সহানুভূতিশীল, কিন্তু ঘরের লোকদের প্রতি সে কৃপণতা বোধ, এটা আছে। তো যাক, এই ব্যাপারে আমি যে জিনিসগুলা বললাম, আশা করি এগুলো আপনি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন একটু প্রশ্ন করতে পারেন, যে প্রথমে কার্বোহাইড্রেট রোগী কাকে আমি কার্বোহাইড্রেট দিব। স্যার, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলেন। স্যার, আপনি বললেন যে রোগীগুলি খুব লাজুক, বিরতার সাথে কথা বলে এবং ভয় পায়, সেক্ষেত্রে স্যার আরো কিছু মেডিসিন আছে। হ্যাঁ, অনেক মেডিসিন পার্থক্য করব। আমি বলতেছি কি, কেন বলতেছি যে এই যে মেডিসিনের কথা, অন্যান্য মেডিসিনের সাথে পার্থক্য নির্বাচন করতে হবে। তো আমি একটা গ্রুপ পেয়ে গেলাম, অর্থাৎ কার্বোহাইড্রেট দেওয়ার মতন একটা সুযোগ পেলাম, আমি সেটা বলছি। আমি বলছি না যে কার্বোহাইড্রেট দিতে হবে,
কারণ আরো মেডিসিন আছে, এখানে আছে পালসিটিলা আছে, তারপরে আছে লাইকোপোডিয়াম আছে, সাইটেসি আছে, নেট্রাম কার্বার আছে। এগুলো তো পার্থক্য সময় দিতে হবে, এগুলো পার্থক্য করতে হবে। হ্যাঁ, ইয়া করে। তো এইভাবে আপনার মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের গ্রুপ একটা পেয়ে যান তাহলে সুবিধা হয়, আমি সেটা বলছি। আপনি হয়তো বুঝতে পারতেছেন এখন কি মেডিসিন হবে। আপনি গ্রুপটা যদি অল্প কটা মেডিসিনের মধ্যে চলে আসবে, 8-10টা মেডিসিনের মধ্যে চলে আসবে, যখন আপনি ইমিউনিটি পেশফুল পাবেন যে রোগী থেকে। তো ধন্যবাদ। কথা